কবি তব মনোভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন। রামের জন্মস্থানকে অযোধ্যার চেয়ে সত্য, এই বিষয়টি যারা একটু বস্তু জগতের মধ্যে বিচরণ করেন তাদের কাছে একটু গোলমেলে বিষয়, কিন্তু যারা বস্তু জগৎ ছড়িয়ে ভাব জগতে উত্তরণ করে, যাদের কাছে সহৃদয় রসবোধ রয়েছে, তারা জানে কবির এই বিবৃতি কতখানি সত্য। আমার আজকের আলোচ্য বিষয় সাহিত্য বিষয়টিকে এক নজরে, এক পলকে, এক মলাটে একবার ভেবে নেওয়া। আমরা রাস্তাঘাটে যেভাবে সাহিত্য শব্দটিকে শুনি, আসলে সাহিত্য এতটা বাজারি নয়। সাহিত্যের গভীরতা অনুসন্ধান করার জন্য সাহিত্যিক দৃষ্টিভঙ্গির প্রথম প্রয়োজন। দরদি লোকের সে শক্তি রয়েছে। কারা দরদি লোক? আসলে বিজ্ঞান বলবে হৃদয় সকলের রয়েছে, তারা কোট অ্যান্ড কোট হার্ট শব্দটি প্রয়োগ করে। এখন সেই হৃদয়ের আগে যখন সহৃদয় লাগিয়ে দেওয়া হয়, তখন কিন্তু হৃদয় এবং সহৃদয়ের মধ্যে একটা প্রকৃতিগত পরিবর্তন থাকে। একটার হৃদয়ের আবেদন বস্তু জগতের কাছে, সহৃদয়ের আবেদন মনোজগতের কাছে। সাহিত্যের কেন্দ্রভূমি বা উৎসস্থল সেটা অবশ্যই এই মনোজগৎ। আমার আজকের আলোচ্য বিষয়, এই যে আমরা সাহিত্য সাহিত্য বলে একটু খেলা করি, এই সাহিত্যের পরিচয় কি? আমরা কেন সাহিত্যকে এতটা ভালোবাসি বা কেন বাসি না? কেন বাসি না তার উত্তরটি বড় সহজ। আসলে যার হৃদয় সহৃদয়, হৃদয় সংবাদী নয়, দরদি লোকের কাছে সাহিত্যের মর্যাদা রয়েছে। দরদি লোক ছাড়া সাহিত্যের বিষয়টিকে অনুসন্ধান করা সহজ নয়, এবং আরো সত্য করে বলতে গেলে সম্ভব নয়। রবীন্দ্রনাথ বলেছিলেন, বৃহৎ বিচিত্র জীবনলীলার জগৎ হচ্ছে সাহিত্য। এখন এর জন্য প্রয়োজন কিন্তু রসবোধ। কি সেই রস? দরদি লোকের অন্তরের যে অনুভূতি, সেটা অদৃশ্য, কিন্তু রস তাই। তটের বুকে লাগে জলের ঢেউ, তবে তো কলতান ওঠে। তটের বুকে ঢেউ না লাগলে কলতান ওঠে না। সাহিত্য ঠিক তাই। সাহিত্য যিনি স্রষ্টা, অর্থাৎ সাহিত্য যিনি লিখছেন, তার কাছে সাহিত্যের যে কদর, তার থেকেও বেশি প্রয়োজন যারা সাহিত্যটা পাঠ করবে, অর্থাৎ যাদের জন্য স্রষ্টা লিখছেন, তাদের ভূমিকা কতটা। একটা মা তার সন্তানকে যখন খাবার দেয়, খাবার খাওয়ায়, একজন বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে শুধুমাত্র ক্ষুধা নিবৃত্তিটিই তার কাছে প্রধান হয়ে ওঠে, কিন্তু একজন ভাববাদী বা মনোলোকীদের কাছে এই বিষয়টি একটু অন্যরকম। সেখানে একটি স্নেহ শব্দ জুড়ে থাকে। তফাৎটা এখানে। কবি যখন তার কল্পনাকে এই মাটির পৃথিবী থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে অমরাবতীতে পৌঁছে দেয়, তখনই সাহিত্যিক মর্যাদা বৃদ্ধি পায় এবং সাহিত্য হয়ে ওঠে যথার্থ
সাহিত্য গুণ সম্পন্ন। আমরা ভাবের জগতে বাস করে ভাবের জগৎ থেকে যখন একটি সুন্দর পথ ধরে আমরা অমরাবতীতে পৌঁছে যাই, তখন সাহিত্য তার মর্যাদা বৃদ্ধি পায়। একাকী গায়কের নহে তো গান, গাহিতে হবে দুজনে, একজন গাহিবে গলা ছাড়িয়া আর একজন গাহিবে বলে। এই যে একাকী গায়কের গান কিন্তু নয়, যিনি গাইছেন, যিনি গায়ক, গান কিন্তু তার নয়। যারা শুনছেন ওই গায়কের সঙ্গে সঙ্গে যখন তারাও গাইবেন, তখনই সেই গানের কিন্তু মাধুর্য, গানের সাফল্য। সাহিত্য তাই। সাহিত্য যখন বিস্তৃতি লাভ করে, সাহিত্যের মর্যাদা তখন উচ্চ থেকে উচ্চতরে পৌঁছে যায়। এই সাহিত্য কাকে বলে? খুব সহজ করে যদি আমরা একটা কথা বলি, সাহিত্য হচ্ছে, আমরা এই মাটির পৃথিবীতে বাস করছি, অর্থাৎ আমাদের এই স্ট্রাকচারটা, শরীরটা এই মাটির পৃথিবীর মধ্যে বাস করছে, আর আমাদের এই মনের মধ্যে, আমাদের এই শরীরের মধ্যে মন বাস করছে। সাহিত্য হচ্ছে ওই মাটির পৃথিবীর উপরে থাকা মনের শিল্পিত প্রকাশ। অর্থাৎ সাহিত্যকে যারা সুদূর কল্পনার জগতেরই বলে মনে করে থাকেন, তারা ভুলে যাচ্ছেন যে সাহিত্যের উৎসস্থল কিন্তু এই মাটির পৃথিবী। তাই সাহিত্য শুধু কল্পনার বিচরণ ভূমি নয়, সাহিত্য কিছু মানব তত্ত্বেরও কথা বলে। হ্যাঁ, বস্তু জগতীরা যেভাবে সরাসরি বিষয়টিকে লক্ষ্য করে, সাহিত্য সেইভাবে লক্ষ্য করে না। তাই রবীন্দ্রনাথ বলেছিলেন, সাহিত্য হচ্ছে অপ্রয়োজনীয় আনন্দ। অপ্রয়োজনীয় আনন্দ। এই অপ্রয়োজনীয় আনন্দকে খুঁজতে গেলে আমরা কিন্তু সাহিত্য পাঠ করতে পারি। এখানেই সাহিত্যের প্রয়োজনীয়তা, এখানেই সাহিত্যের গ্রহণযোগ্যতা। দরদী লোকের সুকাব্যজনিত অনুভূতির নাম হচ্ছে রস। এই রস চিত্তে জাগায় সুষমা, আর হৃদয়ে জাগায় দোলা। সাহিত্য পড়তে পড়তে একজন সচেতন সাহিত্যিক কখন যে পৌঁছে যান সাহিত্যের জগতে, সাহিত্যের হাত ধরে কখন যে সে পৌঁছে গেছেন একটি কল্পনার জগতে, তিনি বুঝতে পারেন না। আর যখন বুঝতে পারেন, তখন মুচকি হেসে শুধুমাত্র তার অনুভবটিকে তিনি স্ফুরণ করেন, ছড়িয়ে দেন। সাহিত্য বিষয়টাই এমন। মানব সমাজ লক্ষ্য, কিন্তু উপলক্ষ্যটা অমরাবতী, উপলক্ষ্যটা স্বর্গীয়, উপলক্ষ্যটা কাল্পনিক, উপলক্ষ্যটা মনোজগতের উপলক্ষ্য। সুতরাং সাহিত্য প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় বিষয়টা তা নয়। সাহিত্য প্রয়োজনীয়। সাহিত্যের বিচরণভূমি কল্পনা জগতের হলেও তার উৎসভূমি অবশ্যই কিন্তু আমাদের এই মাটির পৃথিবী। আবারও বলছি, সাহিত্যের শুরু কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলা সম্ভব নয়, কিন্তু সাহিত্যের সূচনা মানব সভ্যতার সূচনার দিন থেকেই হয়েছিল, এটা হলফ করে বলা যেতে পারে। তখন হয়তো ভাষায় প্রকাশ পেত না, চিত্রে পেত, নৃত্যে পেত, সঙ্গীতে পেত, বিভিন্ন রকম ভাবনার স্তরে পেত, বিভিন্ন শিল্পের মধ্যে পেত। কলা কৈবল্যবাদী যারা, তাদের হাত ধরে সাহিত্যের উত্তরণ হয়েছে কি হয়নি, এটা বিতর্কের বিষয়। শিল্পের জন্যই শিল্প, অর্থাৎ আর্ট ফর আর্টস সেক বলে যে কথাটি একটি বহুল প্রচলিত, এইখানেই সাহিত্যের মূল গভীরতাটা ঢুকে আছে। আমরা কোনো বিষয়কে যখন অবলোকন করি, সেই সাহিত্য কিন্তু, সেই বিষয়টি যখন সাহিত্যিক মর্যাদা পায়, তখন আমাদের সেই বিষয়টি হৃদয় ছুঁয়ে অন্য জগতের মধ্যে গিয়ে পৌঁছে যায়। সাহিত্য হচ্ছে তাই। সুতরাং একাকী গায়কের গান যেমন নয়,
সাহিত্য একাকী নয়, একই সঙ্গে স্রষ্টার, একই সঙ্গে হচ্ছে পাঠকের। সাহিত্য এই স্রষ্টার হৃদয় যখন পাঠকের হৃদয়ের সঙ্গে এক সূত্রে বেঁধে যাবে, তখন আমরা সেই সাহিত্যকে শ্রেষ্ঠ সাহিত্য, বিশ্ব সাহিত্যের মর্যাদা দিতে পারি। এই সাহিত্য সব ভাষায় হয়ে থাকে, ভাষার সঙ্গে সাহিত্যের কোনো সম্পর্ক নেই। সকল ভাষায় সাহিত্য হয়ে থাকে। ভাষা এবং সাহিত্য, ভাষার বাগ্ময় প্রকাশ হচ্ছে সাহিত্য। ইংরেজি ভাষায় যখন তা প্রকাশ হয় সেটা ইংরেজি সাহিত্য, যখন বাংলা ভাষায় হয় তখন সেটা বাংলা সাহিত্য, যখন হিন্দি ভাষায় হয় তখন সেটা হিন্দি সাহিত্য। অর্থাৎ সাহিত্য যে কোনো ভাষার শিল্পিত প্রকাশ। সাহিত্যের আবেদন সহৃদয় মানুষের কাছে এক অনুভবের বিচরণ ক্ষেত্র রূপে। সাহিত্য আমাদের কখনো কখনো নৈসর্গিক জগতে নিয়ে যায়, আবার কখনো কখনো দুঃখের ইমারতের মধ্যে ঢুকিয়ে আমাদের হৃদয়কে বিদীর্ণ করে তোলে। তবুও সাহিত্য সাহিত্যই। সাহিত্য দুঃখ, সাহিত্যের দুঃখ আমাদের কষ্ট দেয় না, চোখে জল ঝরায়, কিন্তু মুখে একটা পরিতৃপ্তির হাসি দেখা যায়। তাই সাহিত্য বুঝতে গেলে বস্তু জগতে বিচরণ করলে হবে না। সাহিত্যের আবেদন হৃদয় জগতের কাছে, মনোজগতের কাছে। আমার আজকের আলোচ্য বিষয় এটুকুই। আজ থেকে সাহিত্যের ধারাবাহিক আলোচনা আমি পরপরভাবে করার চেষ্টা করব। তাই নাম দেওয়া হয়েছে সাহিত্য কোলাজ। টুকরো টুকরো ভাবে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী আলোচনায় একটার পর একটা জটিল বিষয়গুলোকে যতটা পারব অনুভূতির রঙে রাঙিয়ে আমি পরিবেশন করব। তো আজকের মতন এটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।